তৃণমূলেরকে অভিযুক্ত করা উচিত যে তারা বাংলাদেশিদের আশ্রয় দেয়, তখন অভিষেক বলেছিলেন যে আপনারা মানে বিজেপি আপনারাই তো বাংলাদেশিকে আশ্রয় দিচ্ছেন, শেখ হাসিনাকে এতদিন যাবৎ আশ্রয় দিয়ে আছেন। কেন্দ্র মোটামুটি একটি ফর্মুলাতে রাজিও হয়ে গিয়েছিল তিস্তার পানি বন্টনের জন্য, কিন্তু মমতার বাধায় সেটি হয়নি। যখন নাকি কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাকবে তখন কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা হয়তোবা রাজ্য সেটি আর করবে না, যেহেতু একই দল। বিজেপির প্রচারের মূল সুরটিই ছিল হিন্দুত্ব বাঁচাও, এবং সেখানে যখন মুসলমানদের উপর এই কাজগুলি চলবে তখন এর প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশে যেই ধর্মীয় রাজনৈতিক দলগুলি এই ধর্মকে ব্যবহার করে তারা উস্কে দেওয়ার চেষ্টা করবে মানুষকে হিন্দুদের উপর। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের রায় ঘোষণা করা হয়েছে। সেখানে বিজেপি যে সরকারটি কেন্দ্রে রয়েছে তারা ক্ষমতা দখল করেছে, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই একক সংখ্যাগরিষ্ঠতা আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গে বিজেপি পেল, এর বাংলাদেশে কতটা প্রভাব পড়তে পারে এসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মনির হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি তো সূচনায় বলেছি যে এই রায়ের কি প্রভাব পড়তে পারে আমাদের দেশে। প্রথমবারের মতো ক্ষমতায় এলো বিজেপি রাজ্য সরকারে, যদিও কেন্দ্রে তারা দীর্ঘদিন যাবতই ক্ষমতায় আছে, তবে এই প্রথমবারের মতো ক্ষমতায় এলেও আসলে বিজেপির প্রভাব শুরু হয়েছিল আরও 5-7 বছর আগে থেকে। 2021 সালে তারা ক্ষমতায় যেতে না পারলেও তাদের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল, যদিও আসন সংখ্যা মোট আসন সংখ্যার চাইতে অনেকটাই কম, 1/3 মতো বা এর চাইতে সামান্য একটু কম, কিন্তু তাদের ভোটের শতাংশ কিন্তু অসাধারণ ছিল। অসাধারণ এই অর্থে যে তারা 38% ভোট পেয়েছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে অতীতে কংগ্রেস শাসন করেছে, যেখানে বামফ্রন্ট শাসন করেছে, সেই বামফ্রন্ট এবং কংগ্রেস তাদের ভোট প্রায় শূন্যর কাছাকাছি চলে গেছে। কংগ্রেসের ভোট চলে এসেছে 3% মধ্যে। গত এই 2021 নির্বাচনেই বামফ্রন্টের ভোটের শতাংশ নেমে এসেছে 5%। সেখানে বিজেপির ভোটের শতাংশ ছিল 38%, যদিও তৃণমূলের ভোট ছিল 48%। তো 38% ভোটের অধিকারী একটি দল, এটি কিন্তু হেলাফেলার বিষয় নয়। সে যদিও আসন ভিত্তিক নির্বাচনের কারণে হয়তো বা তারা কম আসনে জয়ী হয়েছিল, কিন্তু ভোটের হিসেবে প্রায় 40%-এর বেশি, 38% প্রায় 40%-এর মতো ভোট তারা একাই পেয়েছিল। তো সেই হিসাবে এবার শুধু তারা সেই ভোটটিকে সামান্য একটু বাড়িয়ে আসনের যে ট্রান্সফরমেশন সেটা বিশাল হয়ে গেছে, সেটি 200 এরই মধ্যে পার হয়ে গেছে। তারা নির্বাচন কমিশনের যে ঘোষণা, বিজয়ী ঘোষণা, সেটিও 150 পার হয়ে গেছে। ক্ষমতায় যেতে লাগে 147টি আসন, সেখানে 154টিতে এরই মধ্যে নির্বাচন ফলাফল ঘোষণায় তারা 154টিতে জয়ী হয়েছে। তো সেই হিসেবে বিজেপির প্রভাব এটি নতুন নয়, আগে থেকেই। আর বাংলাদেশের উপর যে প্রভাব, সেটিরও একটি দুর্ভাগ্যজনকভাবে শুরু হয়েছে আমাদের দেশে। যখন 5ই আগস্টের 2024-এর 5ই আগস্টের আন্দোলনের পর আমরা দেখেছি যে উভয় অংশে বাংলাদেশে শুরু হয়েছিল যেটি যে ভারত বিরোধিতা, সেখানে শুরু হয়েছিল বাংলাদেশ বিরোধিতা। বাংলাদেশ বিরোধিতাটা মূলত ছিল মুসলমান বিরোধিতাকে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধিতা, অথবা বাংলাদেশ বিরোধিতাকে কেন্দ্র করে মুসলমান বিরোধিতা। যে কারণে এবারের যে নির্বাচনটি ছিল সেখানে বিজেপির প্রচারের মূল সুরটিই ছিল হিন্দুত্ব বাঁচাও, অর্থাৎ মুসলমানদের হাত থেকে হিন্দুদেরকে বাঁচাতে হবে। এবং এই প্রচারটি করতে গিয়ে তারা বারবার বাংলাদেশের প্রসঙ্গ এনেছে। এই যে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদেরকে এক করা বা ধর্মীয়ভাবে একটি জনগোষ্ঠীকে এক করা, মুন্সিয়ানার সঙ্গে করেছে, এর প্রভাব বাংলাদেশেও পড়বে। বাংলাদেশেও আমাদের দেশে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে সেসব ধর্মীয় দলগুলিও এখন ধর্মকে কেন্দ্র করে বাংলাদেশেও
জনগোষ্ঠীকে এক করার চেষ্টা করাটা তাদের জন্য তুলনামূলকভাবে তারা সহজ গত হবে। 1.5 বছরও কিন্তু করেছে করে অনেকটা। এই যে 1.5 বছর এই একই কারণে অন্তর্বর্তীকালীন যে সরকারের আমলে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এখানে ভারত বিরোধিতা হয়েছে, যেটি পরোক্ষভাবে হিন্দু বিরোধিতাও ছিল, সেখানে মুসলমান এবং বিরোধিতা আমাদের এবং বাংলাদেশ ক্রিকেট টিম বিরোধিতা যায়নি, যায়নি। আমাদের একজন প্লেয়ারকে ইন্ডিয়া খেলতে দেয়নি, তো মোস্তাফিজ। এগুলির সরাসরি প্রভাবটা হচ্ছে যে বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক দলগুলি যে তারা এতে খুব আমরা এই উৎসাহিত বিষয়ে হবে। আলাপ করবো। এর আগে একটু যাই যে হঠাৎ বিজেপি, হঠাৎ জি। না 21 সালেও ভোট পেয়েছিল অনেক, বাট আপনি জানেন 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। এবারও কিন্তু অনেকেই ধারণা করেছিলেন, কিছু কিছু জরিপে এসেও ছিল যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি কিন্তু আমরা লড়াই দেখলাম যে এবং হাড্ডাহাড্ডি লড়াই না, তৃণমূলের হলো না। আসন কমবে কিন্তু ক্ষমতায় থেকে যাবে, এরকম একটি। কিন্তু এই তৃণমূলের বিপর্যয়ের কারণ কি আপনার কি মনে হয়? এই বিপর্যয়ের মূল কারণটি হচ্ছে তৃণমূল গত 2 বছর যাবৎ তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ উঠেছে, বিশেষ করে শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি, তারপরে একটি ধর্ষণকে কেন্দ্র করে যে সেখানকার সামাজিক আন্দোলন, এগুলির দিকে আরেকটি বিষয় ছিল যেটিতে অতটা নজর দেয়নি কেউই, এমনকি বিজেপির মতো বিরোধী দল তারাও ওই বিষয়ে খুব বেশি জোরালোভাবে বলেনি, সেটি হচ্ছে কর্মসংস্থান। আপনার হয়তো মনে আছে যে গত বছর 10 যাবতই পশ্চিমবঙ্গ থেকে যারা নিম্ন শ্রেণীর, নিম্ন আয়ের মানুষ, যারা কম স্বল্প শিক্ষিত, তারা কর্মসংস্থানের জন্য বাইরের রাজ্যগুলিতে চলে যেতে হচ্ছিল, কারণ তার নিজের রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। পশ্চিমবঙ্গের কলকারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছিল, এখানে কোনো কলকারখানায় নেই, সুতরাং কাজের জন্য তারা উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে চলে যেতে হয়েছিল। এই যে কর্মসংস্থানহীনতা, এটি মানুষকে প্রচণ্ড রকমের ক্ষুব্ধ করেছে। এই শাসক দলের যে দুর্নীতি, এতেও ক্ষুব্ধ হয়েছে। এর বিকল্প হিসেবে তারা শক্তিশালী একটি দল খুঁজছিল। শক্তিশালী দল অতীতে যদিও কংগ্রেস ছিল, বামফ্রন্ট ছিল, কিন্তু বিগত নির্বাচনেই প্রমাণ হয়ে গেছে এরা আর শক্তিশালী দল নয়, শক্তিশালী দল বিজেপি। সুতরাং এই ক্ষুব্ধ অংশটি শক্তিশালী আরেকটি দলের দিকে গেছে, বিজেপির দিকে গেছে। এই কারণেই এই ক্ষমতাসীনদের এই ভরাডুবিটি হয়েছে। একটু আগে আপনি আলাপ করেছিলেন, সেই প্রসঙ্গে আমি যাই যে একজন ইতিহাস গবেষক তিনি বলেছিলেন নির্বাচনের এই ফল ঘোষণার পরে যে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান একটি রাজনৈতিক বার্তা বহন করে, যা অঞ্চলটিতে উগ্র জাতীয়তাবাদের প্রবণতা বাড়ার ইঙ্গিত দেয়। বিজেপির দৃষ্টিভঙ্গিতে মুসলিম জনগোষ্ঠী এবার যারা ভোটাধিকার বঞ্চিত হয়েছেন তারা বাংলাদেশি, তাই বিজেপি সরকার গঠন করার সংখ্যালঘু নির্যাতনের ঝুঁকি বাড়তে পারে। এমন কোনো প্রেক্ষাপট তৈরি হলে বাংলাদেশ কী ধরনের কূটনৈতিক প্রতিক্রিয়া দেখাবে বা এখান মানুষের কী প্রতিক্রিয়া কী হবে তার দেখার বিষয় রয়েছে। আপনি কি তাই মনে করেন? আমি এক এক করে সেটি বলছিলাম। প্রথমত যে বাংলাদেশেও উগ্র ধর্মীয় রাজনৈতিক দলগুলি এই ধর্মকে ব্যবহার করার শক্তিটা আরও বেশি পাবে। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গে যেহেতু একদমই বিভক্ত হয়ে গেছে হিন্দু এবং মুসলিম, এবং মুসলমানদের বিরুদ্ধে বিজেপির যে প্রচারটি ছিল, বিজেপির যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে এখন পর্যন্ত ঘোষণা, মিস্টার শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বারবার হিন্দু এবং মুসলিম এই প্রসঙ্গগুলি এনেছিলেন, তৃণমূলের নেতা ছিলেন। তো তিনি কিন্তু বারবার, যেমন ইভিএমে যখন ভোট গণনা হয় তিনি মুসলিম ইভিএম, হিন্দু ইভিএম এভাবে কিন্তু তিনি বলছিলেন, অর্থাৎ মুসলিমদেরকে একেবারেই তিনি আলাদা করে ফেলেছেন। এমনকি নির্বাচনী প্রচারের সময় আমি নিজেই শুনেছি যে তিনি বলছেন যে মুসলমানদের ভোট দরকার নেই, এরকমটি। তো মুসলমানদেরকে কি অবস্থায় রাখবে সেখানে, এর একটি ইঙ্গিত নির্বাচনী প্রচারের সময়ই পাওয়া গেছে। মুসলমান জনগোষ্ঠী সেখানে চাপের মুখে থাকবে। যারা, এমনও বলা হয়েছে যে যারা লুঙ্গি পরে তারাই মুসলমান এবং তাদের বেশিরভাগই এই বাংলাদেশি। সুতরাং এখন যেটি হতে পারে আমার মনে হয় যেটি, যে আমরা যে অতীতে বেশ গত কয়েক বছর যাবৎ পুশ ইন দেখছিলাম, সেখান থেকে পুশ ইন করাচ্ছিল বিভিন্ন মানুষকে, তাদের মধ্যে হয়তো কিছু বাংলাদেশি ছিল যারা কাজের সন্ধানে ভারতে গিয়েছিল, কিন্তু তাদের সাথে এখন দেখা যাবে যে পশ্চিমবঙ্গের মানুষ যারা, তাদেরকেও পুশ ইন করা হচ্ছে। সেটি কিন্তু হয়েছেও, যেটা এই যে অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু ঘটনায় পশ্চিমবঙ্গের মুসলিম ওই দেশের নাগরিক তাদেরকেও এই অঞ্চলে পাঠানো হয়েছে, যেটি
দিল্লির সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে না, সে ভারতের নাগরিক, তাকে বাংলাদেশ থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এই ধরনের ঘটনা আরও বাড়বে। যারা আসলেই ভারতের নাগরিক কিন্তু মুসলমান, হয়তো বিজেপির বিরোধিতা করে, এই কারণে তাদেরকে হয়তো বা পুশ ইন করতে পারে, যেটি ঘটেছে আসামে। আসামে অবশ্য অনেকেই রাতের আধারে পুশ ইন করা হচ্ছে, আমাদের সরকারগুলি কখনো কখনো এর প্রতিবাদ জানায়, অথবা আমাদের বিজিবি তাদেরকে আবার ফেরত পাঠায়। কিন্তু আসামে আমি গতকাল বলেছিলাম যে আসামে কিন্তু এই ধরনের মানুষকে ডিটেনশন সেন্টারে রাখে, যে এরা এই দেশের নাগরিক নয়, বাংলাদেশের নাগরিক। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে প্রমাণ করাও যাচ্ছে না। বাংলাদেশ প্রমাণ করছে যে তারা আমাদের নাগরিক নয়, ভারতের নাগরিক। এই ধরনের পরিস্থিতিতে তারা এই মানুষগুলিকে ডিটেনশন সেন্টারে নিয়ে রাখে। আমার আশঙ্কা যে ভারতেও পশ্চিমবঙ্গেও এখন এই ধরনের বেশ কিছু ডিটেনশন সেন্টার তৈরি হবে। যখনই মনে হবে শাসকদের যে এই মুসলমান জনগোষ্ঠী বা এই অংশগুলি তাদের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে বা তাদের রাজনীতির বাধা, তখনই তাদেরকে নানাভাবে হয়রানি করা হবে, তাদেরকে হয়তো ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। এই ধরনের ঘটনাগুলি বাড়বে এবং সেখানে যখন মুসলমানদের উপর এই কাজগুলি চলবে, তখন এর প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশে হিন্দুদের উপর মুসলমানদের যেই ধর্মীয় রাজনৈতিক দলগুলি এই ধর্মকে ব্যবহার করে, তারা উস্কে দেওয়ার চেষ্টা করবে মানুষকে হিন্দুদের উপর। এখানে একটি অস্থিরতা তৈরি হবে হিন্দুদের। আমাদের এখানে তো ধরুন গত সময়টা আমরা দেখেছি, গত বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মানুষের সহিষ্ণুতা কিন্তু একটু কমে গেছে, এটি মনে করা হয়। যেমন আপনি জানেন যে মাজার পুড়িয়ে দিয়েছে, মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে, হিন্দু সংখ্যালঘুকে মেরে টাঙিয়ে রেখেছে, তারপর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই ঘটনাগুলো কি আরও বাড়তে পারে আপনার মনে হয়? এই যেটি বললাম যে পশ্চিমবঙ্গে যদি এই ঘটনাগুলি বাড়ে, এর প্রতিক্রিয়া হিসাবে এখানেও বাড়বে এবং এটিরই আশঙ্কা যে পশ্চিমবঙ্গের যে বিজেপি শাসকরা এখন কিভাবে চালায় তাদের রাজ্যটি, এটি আমাদেরকে দেখতে হবে। যে তারা যদি মুসলমানদের প্রতি এই আচরণ অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশেও এর প্রতিক্রিয়া হিসাবে হিন্দুদের উপর এই একটি ছোট্ট হলেও যে অংশ আছে, তারা উগ্র অংশ, তারা হয়তো বা এই চেষ্টাটি করবে। আমাদের সরকার সচেতন হতে হবে যাতে এই জিনিসগুলি না ঘটে। এখন কতটা পারবে আমরা জানি না আমাদের সরকার, কিন্তু তাদেরকে এখন থেকেই সচেতন হতে হবে যে পশ্চিমবঙ্গের কোনো ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশে যাতে কিছু না ঘটে। আপনার নিশ্চয় মনে আছে যে বাবরি মসজিদ যখন ভাঙা হলো, বাংলাদেশে সাম্প্রদায়িক, এটি আসলে এই দুই দেশে যে হিন্দু এবং মুসলিম জনগোষ্ঠীর উপর যে ধরনের আচরণগুলি হয়, এক দেশে কোনো নেতিবাচক আচরণ হলে এর প্রভাব অন্য দেশেও পড়ে। আর দুই দেশের কি কোনো এই সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে? কূটনৈতিক সম্পর্কের উপর আমার ধারণা খুব একটা প্রভাব পড়বে না, কারণ কূটনৈতিক সম্পর্কটি আসলে রাজ্যের উপর নির্ভর করে না, সেটি কেন্দ্রের সাথেই নির্ভর করে। তো কেন্দ্রীয় সরকারের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি হবে, আমি বরং এক্ষেত্রে কিঞ্চিত ইতিবাচক একটি দিক দেখতে পাই, যেটি হচ্ছে যে বাংলাদেশের তিস্তার পানি বন্টন, সেটি কিন্তু হয়নি এই তৃণমূল যখন ক্ষমতায় ছিল মমতা ব্যানার্জির বাধার কারণে। কেন্দ্র মোটামুটি রাজি ছিল। আমরা যখন তখন রিপোর্টিং করেছি, আমরা দেখেছি যে কেন্দ্র মোটামুটি একটি ফর্মুলাতে রাজিও হয়ে গিয়েছিল তিস্তার পানি বন্টনের জন্য, কিন্তু মমতার বাধায় সেটি হয়নি। যখন নাকি কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাকবে, তখন কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা হয়তোবা রাজ্য সেটি আর করবে না, যেহেতু একই দল, সুতরাং একই দলের বিরুদ্ধে গিয়ে তারা হয়তো অবস্থান নেবে না। সেই অর্থে তিস্তার পানি বন্টন চুক্তি, যেটি ফর্মুলা মোটামুটি হয়েছিল আগে, সেটি নিয়ে যদি এগোনো যায় হয়তোবা দ্রুত হয়েও যেতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে যেটি হয় যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও খুব একটা প্রভাব পড়বে না। আর ব্যবসা বাণিজ্যে আসলে বাংলাদেশের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে আহামরি কোনো ব্যবসা বাণিজ্য নেই। কিছু খাদ্যপণ্য যায়, প্রাণের কিছু প্রোডাক্ট পশ্চিমবঙ্গে যায়, তা না হইলে বাংলাদেশের পণ্য যেসব রপ্তানি হয় এর বেশিরভাগই হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এবং উত্তর ভারতের দিকে যায়, পশ্চিমবঙ্গে মূলত কমই যায়। পশ্চিমবঙ্গ থেকেও আমাদের এই অঞ্চলে, কারণ পশ্চিমবঙ্গে আসলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নাই, সুতরাং তারা রপ্তানি আর করবেই কি। আমাদের দেশে পশ্চিমবঙ্গ থেকেও খুব বেশি রকমের কিছু পণ্য আসে না, তবে পশ্চিমবঙ্গ হয়ে আসে, পাথর আসে বা অন্যান্য প্রোডাক্ট যাই আসে, এই যে পেঁয়াজ আসে অথবা আলু আসে,
এগুলি কিন্তু পশ্চিমবঙ্গের নয়, এগুলি উত্তর ভারত থেকে আসে, জি। বিভিন্ন রাজ্য থেকে আসে। সুতরাং ব্যবসা বাণিজ্য আহামরি কোনো প্রভাব পড়বে না, কূটনীতিতেও খুব বেশি রকমের আরেকটি প্রভাব বিষয় পড়বে বলে আপনার মনে নিশ্চয়ই হয় না। চোখে পড়েছে যে কালকে এই যে শুভেন্দু অধিকারী সাহেব তিনি বলেছেন, আমি জানি না এআই দিয়ে তৈরি কিনা, যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। নিশ্চয়ই আপনি দেখেছেন জি, এটা। আমিও দেখেছি না, উনি এটি বলেছেন এই কারণে যে তৃণমূলের যে দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় প্রধান অভিষেক, জি তিনি একটি জনসভায় বলেছিলেন যে যখন নাকি এসআইআর এর মাধ্যমে অনেককে বাংলাদেশি চিহ্নিত করা হচ্ছে এবং তৃণমূলেরকে অভিযুক্ত করা হচ্ছে যে তারা বাংলাদেশিদের আশ্রয় দেয়, তখন অভিষেক বলেছিলেন যে আপনারা মানে বিজেপি আপনারাই তো বাংলাদেশিকে আশ্রয় দিচ্ছেন, শেখ হাসিনাকে এতদিন যাবৎ আশ্রয় দিয়ে আচ্ছা। আছেন। এটার জবাবে উনি বলছিলেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারা তাকে সসম্মানে এবং রাখবেন। এই তার এই ভিডিওতে আরো একটি বিষয় ছিল, বা এর আগের দিনে আমি দেখেছি যে কলকাতা থেকে আওয়ামী লীগ তিনি তাড়িয়ে দিচ্ছেন। এটা কি আপনার চোখে পড়েছিল? এটি আমার চোখে পড়েনি। আওয়ামী লীগের বিষয়গুলি এইগুলি আসলে একদমই নিচের সারির কথাবার্তা। কলকাতায় এটি ঠিক যে আওয়ামী লীগের যেসব লোকজন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন তাদের সিংহভাগই বা প্রায় সবাই কলকাতায় থাকেন। এটার স্বাভাবিক কারণও আছে। কলকাতা বাংলা ভাষাভাষী একটি রাজ্য, সেখানকার সংস্কৃতি আমাদের ফুড সংস্কৃতি হ্যাবিট প্রায় সব একই। একরকম। অনেকের আত্মীয় স্বজন জি জি ওখানে বসবাস করেন। তো সব মিলিয়ে কলকাতায় বা পশ্চিমবঙ্গে থাকাটাই খুব স্বাভাবিক। তো সেখানে যারা আছেন এই আওয়ামী লীগের লোকজন, তারা সামাজিকভাবে যদি কোনো রকমের অস্থিরতা তৈরি না করে, কোনো সামাজিক অপরাধে যদি না জড়ায়, তাহলে তাদের ক্ষেত্রেও তাদেরকে ফেরত পাঠানো বা তাদের নিয়ে কোনো উচ্চবাচ্য হবে বলে আমার মনে হয় না। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, বাংলাদেশে অনেক মানুষই দাবি করেছে যে যেমন আওয়ামী লীগের আমলে বলা হয় যে সরকার টু সরকার সম্পর্ক ছিল, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, বাট পিপলস টু পিপলস সম্পর্ক ছিল না। সেটি কি এখন এই বিজয়ের মধ্যে দিয়ে কিছুটা হলেও সেটি কি হতে পারে বলে আপনি মনে করেন? না, বরং এটি বাধাগ্রস্ত হতে পারে। কারণ আমার যেটি মনে হয় সেটি হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাদেশ থেকে যারা পশ্চিমবঙ্গে বেড়াতে যাবে, বিশেষ করে মুসলমানরা, জি তাদের কেউ কেউ হয়রানির শিকারও হতে পারে। আমরা দেখেছি, আপনিও জানেন যে 1/11 এই 5 আগস্টের পর যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পশ্চিমবঙ্গে যতদিন ভিসা চালু ছিল বা আগের যাদের ভিসা ছিল তারা পশ্চিমবঙ্গে বেড়াতে গেছে, হোটেলগুলিতে তাদেরকে রাখেনি। হোটেল অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছিল যে তারা কোনো বাংলাদেশিকে রাখবে না। এই ধরনের ঘটনাগুলি, এই হয়রানিগুলি বাড়তে পারে। আমাদের এখান থেকে যারাই যাবে, বিশেষ করে মুসলমানরা, তাদের প্রতি এই ধরনের যদি নেতিবাচক আচরণ হয়, আমি খুব অবাক হব না। এই ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং মানুষের মধ্যে যে সম্পর্ক, সেটি আরো কাছে না এসে বরং দূরত্বটা বেশি তৈরি হতে পারে। আপনি জানেন একটু এই প্রসঙ্গে একটু যাই যে আমাদের এখানে যাকে হাইকমিশন হিসেবে করা হয়েছে, ডেজিগনেটেড করা হয়েছে, এত নিয়োগই দিয়ে ফেলা বয়সী হয়েছে। এবং তিনি একজন কিন্তু সিনিয়র লিডার, তিনি জি, দীনেশ ক্যাবিনেট মিনিস্টার ত্রিবেদী। ছিলেন। জি। তো হঠাৎ করে এই প্রোফাইলের একজন লোক এখানে কেন হাইকমিশনার দেওয়া হলো? এই প্রথমবারের মতো একজন রাজনীতিবিদকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এর আগে আচ্ছা, কিন্তু তাদের সবসময় ভারত তাদের ফরেন সার্ভিসের কূটনীতিকদেরকেই এখানে ভালো কূটনীতিকদের পাঠিয়েছেন, সিনিয়রদেরকে পাঠিয়েছেন। এই প্রথমবার একজন রাজনীতিবিদকে পাঠানো হলো। আমার বিশ্বাস যে সরকার টু সরকার যে আলোচনাটি আপনি করছিলেন, যেটি দূরত্ব তৈরি হয়েছে মারাত্মক রকমের, বলা হয় যে বরফ শীতল সম্পর্ক জি। ভারতের সাথে বাংলাদেশের, সেটি বিজেপি সরকার কেন্দ্রের যে ফরেন সার্ভিসের যে পলিসি, এর বাইরে গিয়ে বিজেপি সরকার হয়তোবা তার মাধ্যমে তাদের সরকারের সাথে এই সরকারের সম্পর্কটি তৈরি করার একটি চেষ্টা থাকবে তাদের। এবং সেটি তাদের ধারণা যে কোনো একজন আমলার চেয়ে, ফরেন সার্ভিসের আমলার চেয়ে তাদের রাজনীতিবিদ যিনি দক্ষ, যিনি দুই অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে ভালো জানেন। বাংলাভাষী? না, উনি বাংলা ভাষী অর্থ এই অর্থে যে উনি বাংলা জানেন, কিন্তু উনি গুজরাটের মানুষ, ওনার বাবা মা গুজরাটের, কিন্তু দীর্ঘদিন যাবত উনি পশ্চিমবঙ্গে আছেন। উনি খুব চমৎকার বাংলা বলেন। উনি নজরুল রবীন্দ্র বিষয়েও খুব ভালো পড়াশোনা আছে তার, বাংলাদেশ সম্পর্কেও তার খুব ভালো জানাশোনা আছে। সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় যে বিজেপি
বিজেপির সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক তৈরির জন্য, যেটি অতীতে ছিল বিজেপির সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক, সেটিকে তারা এখন বিজেপির সঙ্গে, ভারতের সঙ্গে আমি বলছি না, যে বিজেপির সঙ্গে বাংলাদেশের বিএনপি সরকারের সম্পর্কটি জোরদার করার একটি চেষ্টা হতে পারে। প্রতিবেশী ইচ্ছে করলে আমি চেঞ্জ করতে পারবো না, সুতরাং প্রতিবেশীর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকে আলোচনা শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।